আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রসঙ্গ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকালকে মানে 3 অক্টোবর ভারতের নয়াদিল্লিতে গিয়ে পৌঁছবেন। তিনি সেখানে 4 দিন অবস্থান করবেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, আর ভারতের নরেন্দ্র মোদী তিনিও প্রধানমন্ত্রী হওয়ার পরে এটা তাদের আনুষ্ঠানিক রাষ্ট্রীয়ভাবে সাক্ষাৎ। যদিও আপনার কিছুদিন আগে জাতিসংঘের যে বৈঠক ছিল সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এমনি সামান্য কথাবার্তা হয়েছে। তো কেন এই হঠাৎ করে ভারত সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ মানুষের মধ্যে অনেকেরই আগ্রহ। তো এই সফরের পিছনে বেশ কয়েকটা কারণ আছে। তো ইম্পর্টেন্ট যে কারণগুলো আমি সেগুলোই আপনাদের সামনে বলছি। একটা হচ্ছে যে আসামে সাম্প্রতিক সময়ে যে এনআরসি হয়েছে, নাগরিক পঞ্জিকা হয়েছে, তো সেইখানে বাদ পড়া 19 লক্ষ যেই মানুষ আছে যাদের মধ্যে হিন্দু এবং মুসলমানও আছে, তো সেই জনগোষ্ঠীর একটা বিশাল অংশ বাংলাদেশ থেকে আপনার আসামে অনুপ্রবেশ করেছে, এই দাবি করেছিলেন আপনার আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই রাজনীতিবিদ তিনি বলেছেন যে এই বাদ পড়া যে অধিকাংশ মানুষ আছে তাদের মধ্যে একটা বড় অঙ্কের শ্রেণী হচ্ছে বাংলাদেশি। তো তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠানোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে বোঝাবে। তার এই বক্তব্যের জের ধরে আমরা অনেকেই ভিডিও করেছি। বাংলাদেশের যেই প্রশাসন আছে বা রাষ্ট্রের পক্ষ থেকেও নানান ধরনের কথাবার্তা বলা হয়েছিল। তো সেই বিষয়টাকে আপনার জাতিসংঘে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল, তো নরেন্দ্র মোদী কনফার্ম করেছে যে আসলে আসামের এনআরসি থেকে বাদ পড়া বিষয়টা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই, এটা বাংলাদেশের জন্য কোনো ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে না। তো এই বিষয়টা একটা আছে, এটা সম্পর্কেও একটা। আরেকটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। আপনারা জানেন যে মিয়ানমার থেকে 2017 সালে পালিয়ে আসা প্রায় 10 লক্ষের উপরে রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে সরকারি খরচে সামান্য কিছু এনজিওর সাপোর্টে তারা বসবাস করে আসছে। তো তাদেরকে মিয়ানমার ফেরত পাঠানোর জন্য জাতিসংঘে বেশ কয়েকটা বৈঠক হয়েছিল। তো সেই বৈঠকে আপনার ভারত কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। তো এটা বাংলাদেশের জন্য একটা নেগেটিভ একটা ইমপ্রেশন ভারতের জন্য, মানে বাংলাদেশিদের জন্য। তো সেই জায়গা থেকে এই রোহিঙ্গা ইস্যুতে আপনার মিয়ানমারকে যাতে বুঝিয়ে বা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদেরকে মিয়ানমার ফেরত পাঠানোর ব্যবস্থা করা যায় বা মিয়ানমার সরকার তাদেরকে নেওয়ার জন্য সব ধরনের সুযোগ সুবিধা দেন, সেই বিষয়টাকে এই আলোচনার মধ্যে আপনার খুবই স্ট্রংলি সামনে আনা হবে। আরেকটা আছে যে তিস্তার পানি চুক্তি। তিস্তা এমন একটা ইস্যু যেটা আপনার ভারতের পশ্চিমবঙ্গ মানে কলকাতার ভিতর দিয়ে প্রবাহিত একটা নদী। তো এই তিস্তার পানি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে নানান ঝামেলা দীর্ঘদিন ধরে আছে। যেমন আপনারা জানেন যে গত পরশুদিনও আপনার যেই তিস্তার কিছু ফটক খুলে দেওয়া হয়েছে তিস্তা বাঁধের। কারণ হচ্ছে যে ভারতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। তো তারা নিজেদের প্রয়োজনে এই মুহূর্তে গেটগুলো খুলে দিয়েছে। তো এই গেটের পানির প্রবেশের কারণে ইভেন বাংলাদেশেও বৃষ্টিপাতের কারণে আপনার বাংলাদেশের রাজশাহী সহ বেশ কয়েকটা সীমান্তবর্তী অঞ্চল আপনার এই মুহূর্তে 48টি গ্রাম যেখানে বন্যার পানি ঢুকে গেছে। তো এটা একটা ইস্যু আছে। এখন তিস্তার পানি আমাদের যখন প্রয়োজন হয় সামারে বা গ্রীষ্মকালে, সেই সময় তিস্তার পানি পাওয়া যায় না, ফসল করা হয় না। এটা নিয়ে দীর্ঘদিন একটা ইস্যু আছে। তো তিস্তার ইস্যুর ব্যাপারে আপনার আভ্যন্তরীণ বিষয়ের যে খবর, যে এটার ব্যাপারে আসলে নরেন্দ্র মোদী ইশারা ইঙ্গিতে বা যেটা বোঝাচ্ছেন যে সেটা হচ্ছে যে তিস্তার ব্যাপারটা ভারতের কলকাতার যিনি মুখ্যমন্ত্রী আছেন মানে আমাদের মমতা দিদি, তার অনুমতি ছাড়া বা তার সদিচ্ছা ছাড়া এটা সম্ভব হবে না। আর তিস্তার ব্যাপারটাতে ভারতের যেহেতু আভ্যন্তরীণ স্বার্থ জড়িত ব্যাপার, সেই কারণে তিস্তার পানি হয়তো সহজে পাওয়া যাবে না, এই ধরনের একটা ইঙ্গিত আছে। এছাড়া অন্য 7টি নদী আছে যেগুলো যৌথ নদী আপনার ভারত বাংলাদেশের সাথে রিলেটেড, ওই নদীগুলোর ব্যাপারে এখানে কিছুটা আলোচনা করা হবে। আর এই সফরে তিনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে সম্মেলন আছে, ভারতীয় অর্থনৈতিক সম্মেলনের তিনি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আর ভারতে যারা বাংলাদেশি বিনিয়োগ করেন এবং যারা বাংলাদেশি যারা আছেন ভারতে বিনিয়োগ করেন, ব্যবসা করেন, তাদের সাথে তিনি একটা বৈঠক করবেন বাংলাদেশি বিনিয়োগের ব্যাপারে। আর তাছাড়াও তিনি আপনার বাংলাদেশ এম্বাসি কর্তৃক আয়োজিত নৈশভোজ সহ আরও ছোটোখাটো কিছু প্রোগ্রামে জয়েন করবেন। আর ভারতের যিনি রাষ্ট্রপতি আছেন তার সাথেও তিনি দেখা করবেন, ভারত বাংলাদেশের নানান বিষয় নিয়ে কথা বলবেন। এখন এগুলো হচ্ছে আনুষ্ঠানিক কথা, যেগুলোর রেফারেন্স হচ্ছে হিন্দুস্তান টাইমস সহ বাংলাদেশের সবগুলো জাতীয় দৈনিক।
তো আরও কিছু বিষয় আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনা আনা দরকার সাধারণ মানুষের স্বার্থের সাথে, যেটা সবচেয়ে বেশি জড়িত সেটা হচ্ছে যে সীমান্ত। যদিও আমি কোথাও হিন্দুস্তান টাইমস বা বাংলাদেশের পত্রিকাগুলোয় যে সীমান্তবর্তী আলোচনা হবে সেটা সম্পর্কে আমি কোনো ইনফরমেশন পাইনি। তো সেই কারণে এটা আমার দাবি, আমার ভিডিওতে আপনাদের মধ্যে দেখবেন না, বাট আমার মনে হয় সকলের এই দাবিটা প্রধানমন্ত্রীর কাছে আছে। যেহেতু আমাদের দুই দেশের রাজনৈতিক দলের যারা প্রধান আছেন তারা দাবি করছেন যে সময়ের সবচেয়ে, ইতিহাসের সবচেয়ে ভালো সময় এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের সাথে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের। ঠিক আছে, ভালো কথা। তো এই বন্ধুত্বের মধ্যে সবচেয়ে যেটা আপনার কাটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সীমান্তে বিএসএফ এর হাতে প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো কোনো পয়েন্টে কারণে অকারণে বাঙালিরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশিরা মারা যাচ্ছে। আর কারা মারা যাচ্ছে? হ্যাঁ, যারা মারা যাচ্ছে তারা এক ধরনের অপরাধী। কারণ হচ্ছে যে তারা আপনার কি বলে যে চোরা কারবারি করে, কালোবাজারি করে, সীমান্তে আপনার পাচার করে গরু, চিনি, ডাল, পেঁয়াজ, এরকম নানান জিনিস। তো এই বিষয়টাও কিন্তু আপনার দুই দেশের রাষ্ট্র ব্যবস্থা থেকেই দমন করা দরকার কালোবাজারি বিষয়টা। এখন দমন না করে আপনার দেখা গেছে যে আমি গেট খোলা দিয়ে রাখলাম, সেখানে বাঙালিরা ঢুকছে সামান্য হয়তো 500, 1000, 2000 লাভের আশায়। ভারতের একটা মানুষও সেও এক সময় বাংলাদেশে আসছে, এক সময় বিজিবি গুলি করবে, আর এক সময় বিএসএফ গুলি করবে। তো এই যে গুলিতে কিন্তু আপনার দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই 98% টাইম বাংলাদেশি ভাইরা মারা যাচ্ছেন। খুবই সাধারণ মানুষ, তারা রাজনীতির সাথে জড়িত না, তারা ছোট মানের ছিচকে চোর টাইপের বা কালোবাজারি বা পাচারকারী। হ্যাঁ, তো তারা যখন মারা যায় তখন সাধারণ মানুষ, আমরা যারা বাংলাদেশে আছি, যারা ভারতকে আমাদের স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সাপোর্ট করার জন্য কৃতজ্ঞতা মেন্টালিটিটা আমরা পোষণ করি, ভারতের পক্ষে ভালোবাসি, আবার তাদের ভিতরেই একটা এন্টি ইন্ডিয়ান মেন্টালিটি ক্রিয়েট হয় যখন দেখি সীমান্তে বিনা কারণে একজন ভাইকে গুলি করে মারা হয়েছে বা তার লাশটা পর্যন্ত ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটাতে সাধারণ মানুষের মনে ইফেক্ট করে। বস আজকে যদি বিজিবি, বাংলাদেশের বিজিবি যদি ভারতের কোনো ভাইকে বর্ডারে এরকম গুলি করে, আপনি দেখেন ভারত পাকিস্তানের মধ্যে প্রধান সমস্যার একটা কিন্তু সীমান্ত। তো আমাদের সীমান্তে যদি আমরা ভারতীয় ভাইদেরকে গুলি করি, তো সেইখানে একদিন, 2 দিন, 3 দিন তারপরে কিন্তু আপনি এটার বিরুদ্ধে রিয়েক্ট করবেন। বিশেষ করে ফেলানির ঘটনাটার পরে, কাঁটাতারে ছুরিয়ে রাখা, সেই ঘটনাটার পরে সবাই খুব রিয়েক্ট করেছিল। তা আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে দোনো দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার মধ্যে আনার সীমান্তের ব্যাপারটা। সমগ্র দেশের বাংলাদেশি মানুষ একটা জিনিসের জন্য ওয়েট করছে, যে সীমান্তে নির্বিচারে হত্যা করা। এটা যদি বন্ধ হয় আমার মনে হয় ভারত বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণের আপনার বন্ধুত্বটা খুব স্ট্রং হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ভারত বাংলাদেশের মধ্যে। আর এটা আপনার দুই দেশ থেকেই শতভাগ গ্যারান্টেড হইতে হবে। হ্যাঁ, যদি কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করে তাকে আটকান, তাকে জেলে নেন, আইনের মাধ্যমে তাকে শাস্তি দেন, সে বাংলাদেশ ফিরে আসবে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে। বাট সীমান্তে পুট করে, শুট করে, গুলি করে মেরে ফেলা, সেটা খুবই খারাপ জিনিস। আমি প্রতিটা ভারতীয় ভাই, অনেকে আমার চ্যানেল দেখেন, সুশিক্ষিত, মার্জিত, ভদ্র, মাশাআল্লাহ, ভালো লাগে যে এরকম মুক্তমন্ড মানুষ আছেন আপনারা অনেকেই। কিছু আছেন 0.1% আছেন অনলাইন হিজড়া টাইপের মানুষ যারা গালাগালি করেন, বাট অধিকাংশ ভারতীয়রা সুশীল, শিক্ষিত, সেটা আমি প্রমাণ পাচ্ছি আমার কমেন্টে। তো আমি তাদেরকে নিয়ে থাকতে চাই। আর আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারটা আমার সাথে একমত হবেন যে সীমান্তে এই ধরনের নির্বিচারে হত্যাটা কখনোই কাম্য না। আর আরেকটা বিষয় হচ্ছে যে সফরের ঠিক আগের দিনই আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। তো নানানজন নানানভাবে বিষয়টা আনলেও যে ইমরান খান কেন হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলেন, যে একদিন পরে যখন তিনি ভারতে সফরে যাচ্ছেন, বিষয়টা কি আসলে কাশ্মীর ঘটিত কোনো ব্যাপার কিনা? তো কাশ্মীরের ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান খুবই স্পষ্ট, যে 370 ধারা যেটা বিলুপ্ত হয়েছে সেটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ এটার ব্যাপারে কোনো ধরনের আলোচনায় যাবে না ভারতের সাথে। ঠিক আছে, তো এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তো সেই ক্ষেত্রে অনেকে কনফিউশন ছিল যে ইমরান খান কেন ফোন করেছেন, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদির সাথে কোনো কথা বলানোর জন্য। বিষয়টা তা না। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। যুক্তরাষ্ট্রে বেশ কয়েকবার গিয়ে তিনি চোখের চিকিৎসা করিয়েছেন। তো আসলে এই মুহূর্তে কি তিনি সুস্থ বা অসুস্থ সেটা জানার জন্য ইমরান খান ব্যক্তিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছেন। আর এই জন্য আমি ইমরান খানকে ধন্যবাদ জানাই। এটাই আসলে রাষ্ট্রনীতি হওয়া উচিত। পাকিস্তানের থেকে আমরা আসলে একসময় যুদ্ধের স্বাধীনতা নিয়েছি, বাট আজকে আমার মনে হয় যে যখন দুই দেশের মধ্যে এই ধরনের ভালো ভালো সম্পর্ক থাকবে, পারস্পরিক সৌহার্দ্যতা থাকবে, সেটাতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা থাকবে। অতীতে যেটাই থাক, বর্তমানে আমি চাই আমাদের মধ্যে মিল থাকুক। হতে পারি আমি মুসলিম, হতে পারেন আপনি হিন্দু, হতে পারেন একজন খ্রিস্টান, ইয়াহুদি, বৌদ্ধ, যেটাই হই, বাট আমরা সবাই একটা জায়গায় যাতে মিল থাকি। আর একজন ভালো মুসলমানের পরিচয়, ভালো হিন্দুর পরিচয়, ভালো ধার্মিক ব্যক্তির পরিচয় হচ্ছে
তার মুখ থেকে যে কথাগুলো বের হবে সেগুলোতে যাতে তার সামনে থাকা মানুষটা কষ্ট না পায়, অপমানিত না হয়, ছোট না হয়, সেটাই নিশ্চয়ই একজন ভালো মানুষ এবং ভালো ধার্মিক মানুষের পরিচয়। তা আমি আশা করি যারা আমাকে দেখেন সবাই ভালো মানুষ, 2-1% আছেন তাদের কথা বাদ। তো সবার প্রতি দোয়া রইল, আল্লাহ আপনার ভগবান যে যেভাবে আছে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।